তো এখন আমরা বর্ডার এবং আউটলাইনটা একটু দেখি। দেখেন সিএসএস বর্ডার হচ্ছে কি যে একটা আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলোর মধ্যে তার এরিয়াটা যে বর্ডার সেটা ডিফাইন করার জন্য এই বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। তো বর্ডার আমরা ডাইরেক্ট দেখিয়ে আসি আমাদের যে সিএসএস ফাইলটা আছে। তো এই সিএসএস ফাইলটার মধ্যে আমরা এখানে একটা ডিজাইন দিব। তো প্রথমে যে প্যারাগ্রাফটা একটা আমরা নিছি, একটা ছোট প্যারাগ্রাফ একটা দেই, একটা কতগুলো দেওয়ার দরকার। তো এখানে এইচটিএমএল ফাইলের মধ্যে বডির মধ্যে আমরা যে প্যারাগ্রাফটা একটা নিছি তার ক্লাসটা হচ্ছে দিছি আমরা এখানে কি সি টেস্ট, এখানে একটা আমরা ক্লাস দিলাম। তো এই সি টেস্ট ক্লাসটাকে আমরা এখানে কোথায় দিব, সিএসএস ফাইলের মধ্যে সিলেক্টর হিসেবে ব্যবহার করব। তার জন্য এই যে দেখেন আমরা আবার মুছে দিই। তো আমরা জানি সিএসএস কে সিলেক্টর হিসেবে ব্যবহার করার জন্য ডট দিয়ে তারপর ওই সিএসএস নেমটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি বর্ডার অ্যাপ্লাই করব। আমাদের যে কন্টেন্ট আছে সেটার জন্য কি লিখব, যে বর্ডার। দেখেন বর্ডার আপনি কত পিক্সেল দিবেন এবং কালার কি দিবেন সেটা কিন্তু এখানে বলে দিতে হবে। তো সাপোজ আমি দিলাম যে বর্ডার 1 পিক্সেল এবং এখানে সলিড কালার আমরা ব্যবহার করব, সলিড, এবং কি দিবেন হোয়াইট বা যে কোনো কালার কোড যে কোনো একটা দিবেন। সাপোজ আমি কালার কোড হিসেবে দিলাম তো আমি এই কালার কোডটা ব্যবহার করলাম বর্ডার হিসেবে। সেভ দিয়ে এখন যদি একটু রিলোড দেই, ফাইলটাকে ওপেন করি, কোথায় ছিল নিউ ফোল্ডারের মধ্যে। তো এটাকে যদি এখন রিলোড দেই, দেখেন এখানে কিন্তু আমার বর্ডার একটা নিয়ে নিবি। তো আমাদের কালার কোডটা দেওয়া ভুল গেছে, আমরা কালার কোডটা চেঞ্জ করে দিই, FF3 এই কোডটা দিয়ে দিই। আমরা কি দিলাম 1 পিক্সেল সলিড কালার দিলাম একটা, এবং এটাকে সেভ দিয়ে রিলোড দিলাম। দেখেন এই যে 1 পিক্সেলের একটা কালার কিন্তু নিয়ে নিছি। আমি চাচ্ছি এখানে অন্য একটা কালার দিব, সাপোজ ব্লু দিব। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই, দেখেন এই ব্লু কিন্তু নিছি। আমি চাচ্ছি যে এই যে আমাদের এরিয়াটাকে ডিফাইন করার জন্য যে বর্ডারটা দিলাম আমি একটু বড় করে বর্ডারটা দিব। তো দিলাম মনে করেন 3 পিক্সেল। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন 3 পিক্সেল কিন্তু নিয়ে নিল। তো এইটাই হচ্ছে মূলত বর্ডার। জাস্ট সিম্পলি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করে যেটা দিব, অবশ্যই প্রথমে কত পিক্সেল দিবেন সেটা দিবেন, তারপর সলিড, তারপর কালার নেমটা অথবা কালার কোড দিয়ে দিবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বর্ডারের যে রেডিয়াস, এই রেডিয়াস কিন্তু ব্যবহার করা হয়। যে বর্ডারে আমরা রেডিয়াস অনেক সময় দেখেন এখানে বিষয়টা যে এখানে কোণগুলা কিন্তু আমাদের রেডিয়াস করতে পারি, অর্থাৎ গোলাকৃতি। আমি যদি বর্ডার রেডিয়াস এখানে বলে দেই যে 100 পিক্সেল, এখানে বর্ডার রেডিয়াস বলতে হবে, এখানে রেডিয়াস এটা ব্যবহার করলাম। এখানে যদি বলি 30 পিক্সেল, তাহলে দেখবেন এটা একটু রাউন্ড হয়ে যাবে, কর্নারগুলো একটু রাউন্ড হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু কর্নারটা রাউন্ড হয়ে গেল। তো আমি অতটা করব না, সাপোজ অল্প একটু করব, 10 পিক্সেল দিলাম আমি। এখন যদি সেভ দেই, তাহলে দেখেন অল্প একটু রাউন্ড নিয়ে নিল। তো এই হচ্ছে বর্ডারের মধ্যে যে কর্নগুলাকে গোলাকৃতি করার জন্য বর্ডার রেডিয়াস যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। তাহলে বর্ডার থেকে এই দুইটা জিনিস আমরা এখানে শিখলাম। একটা হচ্ছে আউটলাইন। তো দেখেন আউটলাইন আর বর্ডার কিন্তু সেম, বাট একটু ডিফারেন্ট কোথায় দেখেন, এখানে বর্ডারটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের যে আমার এরিয়াটা
সেটাকে ডিফাইন করে, কিন্তু আউটলাইন হচ্ছে এই বর্ডারের বাইরে একটা আলাদা একটা লাইন ক্রিয়েট করবে। তো আমি যদি এখানে একটা আউটলাইন দিয়ে বলি যে আউটলাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এই যে জাস্ট আউটলাইন। তো আমি যদি এখানে লিখি আউটলাইন এবং এখানে বলে দিলাম যে এটা একটু বড় দিয়ে দিই, সাপোজ 5 পিক্সেল সলিড, 5 পিক্সেল সলিড দিব এখানে, সলিড দিয়ে বললাম রেড। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই তাহলে দেখেন আমাদের যে এই যে কন্টেন্ট, যে প্যারাগ্রাফ কন্টেন্টটা নিচ্ছি এটার বাইরে আমাদের এটার ভিতরে কিন্তু এটা বর্ডারটা, অর্থাৎ এই কন্টেন্টের একবারে শেষ এরিয়ার মধ্যে আর কি, কিন্তু এর বাইরে আমরা একটা রেখা নিতে যাচ্ছি। তো এটাই হচ্ছে আউটলাইন আমরা যেটা দিলাম, রিলোড দিলে সাথে সাথে কিন্তু এটা নিয়ে নেবে। এই যে এটার বাইরে, ভিতরে আমাদের ওই যে ব্লু কালারের বর্ডারটা, আর বাইরে দেখেন এই যে এটা। আমি যদি একটু বড় করে দেই তাহলে আরো ভালোভাবে বুঝবেন। আর এটা দিলাম সাপোজ 10 পিক্সেল আর এটা দিলাম হচ্ছে 13 পিক্সেল। এখন যদি রিলোড দেই, এই যে দেখেন ভিতরে হচ্ছে আমাদের ব্লু কালারের বর্ডারটা আর বাইরে হচ্ছে আউটলাইনটা। তো এইভাবে আমরা বিভিন্ন আউটলাইন দিতে পারি এবং বর্ডার দিয়ে আমাদের কন্টেন্টগুলোকে সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারি। এরপরে আমরা মার্জিন এবং পেডিং সম্বন্ধে জানবো। এই মার্জিন পেডিং এটার একটু কাছাকাছি। তো দেখেন মার্জিন যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপরের দিকে গ্যাপ রাখার জন্য। তো এই মার্জিন কিন্তু 4 প্রকারের আছে। এই যে মার্জিন টপ, রাইট, বটম, লেফট। তো আমরা একটু এটাতে একটু মার্জিন দিয়ে দেখি। দেখেন আমি এই যে উপরে কিন্তু গ্যাপ নাই, এই যে আমি স্ক্রল করলে কিন্তু উপরে যাচ্ছে না, এই কন্টেন্টের উপরে কিন্তু এখানে গ্যাপ নাই। আমি যদি এখন গ্যাপ দিতে চাই, তো উপরে মানে কি এটার টপে, তো এই জন্য আমাকে এই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে উপরে মার্জিন দেওয়ার জন্য, অর্থাৎ উপরে গ্যাপ দেওয়ার জন্য। এই যে মার্জিন টপ, এটা এই মার্জিন টপ যে অ্যাট্রিবিউট এটা ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে দিব, এখানে বলে দিব মার্জিন টপ, এই অ্যাট্রিবিউটটা এখানে ব্যবহার করতে হবে। এখন যদি বলে দিই উপরে যে 25 পিক্সেল, তার মানে 25 পিক্সেল কিন্তু উপরে গ্যাপ নিয়ে তারপরে এই কন্টেন্টটা শুরু হবে। দেখেন আমি রিলোড দেওয়ার সাথে সাথে এই যে 25 পিক্সেল কিন্তু গ্যাপ দিলাম। আমি আর একটু বাড়াই দেখাই, যে আমি সাপোজ এখানে দিচ্ছি 40 পিক্সেল। এখন যদি দেখি, দেখুন উপরে 40 পিক্সেল কিন্তু গ্যাপ নিয়ে নিল। এইভাবে আমি যদি চাই নিচে একটা গ্যাপ দিব, নিচে আরও কোনো কন্টেন্ট থাকলে আমি সেটার দিকে দিতে পারতাম। তাহলে কি দিতে হতো, যে নিচে মানে কি বটম, তাহলে এটা হচ্ছে মার্জিন বটম। এইভাবে আমরা লেফট সাইডে, রাইট সাইডে যে কোনো একটা দিকে মার্জিন দিতে পারি। সাপোজ আমি এখন লেফট সাইডে একটা দেব, গ্যাপ দিব, তাহলে এখানে একটা মার্জিন দিয়ে দেবো লেফট সাইডে, মার্জিন লেফট। তো এখন যদি আমি এখানে বলে দিই যে 30 পিক্সেল, সেভ দিয়ে এখন যদি রিলোড দিই, দেখেন এইদিকে কোনো লেফট সাইডে কোনো গ্যাপ নাই, কিন্তু এখন রিলোড দেওয়ার সাথে সাথে একটা গ্যাপ নিয়ে নিবে এখানে, এই যে গ্যাপ নিয়ে নিল। এইভাবে দেখেন আপনি রাইট সাইডেও কিন্তু দিতে পারবেন। আমি এটাকে কপি করে নিলাম। এখানে জাস্ট আপনি যদি বলেন যে এখানে যদি বলেন রাইট, RIGST, এই যে মার্জিন রাইট, এখন যদি আমি এখানে দিই যে রাইটেও নিব 30 পিক্সেল, তাহলে এটাই থাকলো। সেভ দিয়ে এখন যদি রিলোড দিই, এই যে দেখেন রাইটেও কিন্তু একটা মার্জিন নিয়ে নিল। এইভাবে আপনি যে কোনো কন্টেন্টের কিন্তু মার্জিনও দিতে পারেন। তাহলে মার্জিন দেখলাম চারটা প্রপার্টি, উপরে টপ, নিচে বটম, আর লেফট সাইডে হচ্ছে আমাদের মার্জিন লেফট, আর এদিকে রাইট, মার্জিন রাইট। তো এরকমভাবে আমাদের কন্টেন্টের বাইরে কোনো একটা গ্যাপ দেওয়ার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটা কি মার্জিন। তো এইরকমই ঠিক গ্যাপ দেওয়ার জন্য কিন্তু কন্টেন্টের ভিতরে যদি গ্যাপ দিতে চাই তাহলে সেটাকে ব্যবহার করতে হয় আমাদের কি হিসাবে, প্যাডিং হিসাবে। এই যে নিচেরটা
সিএসএস যে প্যাডিং এটাও কিন্তু একই রকম। উপরে আমাদের কন্টেন্টের উপরে যদি গ্যাপ দিতে চাই, মানে কন্টেন্টের ভিতরেই কিন্তু জাস্ট উপরে গ্যাপ দেবো, তাহলে প্যাডিং টপ, নিচে দিতে চাইলে বটম, লেফট সাইডে দিতে চাইলে লেফট প্যাডিং লেফট, রাইট সাইডে দিতে চাইলে প্যাডিং রাইট। এইভাবে আমরা কিন্তু গ্যাপ দিতে পারি। তো চলেন আমরা এটা একটু দিয়ে দেখি। সাপোজ আমি চাচ্ছি এই যে এটার উপরে একটা মানে কন্টেন্টের ভিতরেই কিন্তু এটার উপর দিকে গ্যাপ দিব, তাহলে আমি এখানে লিখব প্যাডিং টপ, প্যাডিং টপ, এখানে বলে দিলাম যে 20 পিক্সেল। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই, দেখেন এখানে এই যে উপরের দিকে কন্টেন্টের ভিতরে কিন্তু উপরের দিকে একটা গ্যাপ নিয়ে নিল। এইভাবে আমরা চতুর্দিকে দিতে পারি। এখন আরেকটা জিনিস বলি, দেখেন যে আমি চাচ্ছি যে একবারেই চতুর্দিকে একটা গ্যাপ নিয়ে নিবে, আমি একবারে কিভাবে ইউজ করতে পারি। তো দেখেন এটা মনে রাখবেন, একবারে ব্যবহার করার জন্য আপনাকে এই দিক থেকে এই সাইডে আসতে হবে, অর্থাৎ প্রথমে টপ, তারপরে হচ্ছে আমাদের রাইট সাইড, তারপরে বটম, তারপরে লেফট। আবার বলতেছি, প্রথমে টপ, তারপরে লেফট, সরি রাইট, তারপরে হচ্ছে বটম, তারপরে লেফট। এখন যদি আমি এটাকে একবার ইউজ করি এরকমভাবে, যে প্রথমে দিলাম টপ, টপে আমি দিতে চাচ্ছি 10 পিক্সেল, রাইটে দিব সাপোজ 5 পিক্সেল, নিচে দিব মনে করেন কত দিব, সাপোজ 8 পিক্সেল দিলাম, আর লেফট সাইডে দিব 5 পিক্সেল। এখন যদি সেভ দিয়ে আমি রিলোড দিই, দেখেন প্রথমটা কি বললাম, প্রথমটা হচ্ছে উপরেরটা, প্রথমটা টপ, তারপরটা হচ্ছে রাইট, তারপরটা বটম, তারপর হচ্ছে লেফট। এখন যদি আমি রিলোড দিই, দেখেন সেই হিসাবে কিন্তু আমাদের এটা প্যাডিং নিয়ে নিবে, কিন্তু আমাদের যেহেতু সাইজটা কম তাই প্যাডিংটা নিল না। আরেকটা এখানে দেখাই যে প্যাডিং, প্যাডিং টপ দিচ্ছি, এখানে শুধু প্যাডিং যদি দিই তাহলে কিন্তু এটা নিয়ে নিবে। এখন যদি রিলোড দিই, দেখেন সাইজ, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের সাইজে কোনো সমস্যা নেই, আমাদের প্রপার্টি ইউজ করার জন্য সমস্যা ছিল। তো দেখেন আমি এইভাবে কিন্তু একবারেও টপ, তারপরে হচ্ছে রাইট, বটম এবং লেফট পিক্সেল দিয়ে একবারে কিন্তু প্যাডিংটা বলে দিতে পারি। একইভাবে কিন্তু একইভাবে আমরা মার্জিনও ব্যবহার করতে পারি। অথবা আপনি যদি চান যে আমাদের এখানে আরেকটা দেখাই সিস্টেম, যে উপরে এবং নিচে একই প্যাডিং, আর ডান সাইডে এবং বাম সাইডে একই প্যাডিং দিবেন, তাহলে কিন্তু দুইবার লিখতে হবে, উপরে নিচে কত দিবেন এটা একবার, আর রাইট সাইডে আর লেফট সাইডে কত দিবেন এটা একবার, অর্থাৎ 2টা পিক্সেল শুধু বলে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি উপরে নিচে 20 পিক্সেল আর দুই সাইডে হচ্ছে 5 পিক্সেল করে বা 10 পিক্সেল, তাহলে এখানে বলে দিব যে এখানে প্রথমে 20 পিক্সেল আর দুই সাইডে হচ্ছে আমি চাচ্ছি 10 পিক্সেল করে। তাহলে এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, উপরে আর নিচে 20 পিক্সেল করে নিবে। এই যে দেখেন, এই যে উপরে নিচে 20 পিক্সেল নিছে, আর এই সাইডে আর এই সাইডে মাত্র 10 পিক্সেল করে নিয়ে নিছে। এইভাবে আমরা একসাথে এক লাইনে কিন্তু যে প্যাডিং বা মার্জিন এটা কিন্তু দিতে পারি। তো আজকে আমাদের এতটুকুই ছিল। গত পর্বে আমরা সিলেক্টর, কালার, সিএসএস ব্যাকগ্রাউন্ড এবং যে বেসিক যে স্ট্রাকচার সেগুলো দেখছিলাম। এর পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে সবগুলো আলোচনা করব সিএসএস এর প্রতিটা। আমি আরেকটা বিষয় বলি, যে যারা আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখেন নাই বা কোনো একটা টপিক বাদ গেছে, আপনারা সম্পূর্ণগুলোই দেখবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আপনার এই সম্বন্ধে ভালো একটা ধারণা থাকবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।